আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। হারের দায় নিলেন না, কার দিকে ঠেললেন শুভেন্দু। আর কবে শূন্য সিপিএম কে নিয়ে গান গাইলেন কুণাল, পাল্টা জবাব দিল নেট পাড়া। উপনির্বাচনের ফলে চরম খুশি মমতা, মামাটি মানুষের উদ্দেশ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। পার্থসারা টিপস মেনেই সাফল্য, নৈহাটিতে রেকর্ড ভোটে জয়ী সনদে। দিদিকে কথা দিয়েছিলাম, ভোটের ফলাফল বেরোতেই বড় তথ্য ফাঁস করলেন তৃণমূলের সাংসদ। টিএমসির অঞ্চল সভাপতি চা খান, তাই চায়ের দোকানেকেই পেটালো পঞ্চায়েত প্রধানের অনুগামীরা। কোন কৌশলী কাজে এলো না, বিহারে অভিষেককেই ধরাশায়ী পিকের জমসুরজ। মৃতদেহ পরীক্ষা করেন ডোম, তারপর শুনে আরজি করের কাণ্ড ফাঁস হতেই তোলপাড়। দল পাল্টেও মিলল না লাভ, বাবা সিদ্দিকের মৃত্যুর 1.5 মাসের মধ্যে ভোটে হারলেন ছেলে জোসান। হামলাকারীদের পরিচালনা করেন ফুলবাবু, সুশান্ত তদন্তে ফের বিহার যাবে কলকাতা পুলিশের দল। বিস্তারিত। 6 আসনের বিধানসভা উপনির্বাচনে প্রত্যেকটিতেই পরাজিত হয়েছে বিজেপি। 21 বিধানসভা ভোটের সময় মাদারিহাট কেন্দ্রে পদ্ম ফুটেছিল, এবার সেখানেও জয়ের মুখ দেখতে পারেনি গেরুয়া শিবির। এবার দলের এই ভরাডুবি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024 লোকসভা ভোটে বাংলায় চমক দেখাতে পারেনি পদ্ম শিবির। বিধানসভা উপনির্বাচনেও ঘাসফুলের ধাক্কায় বেসামাল হল পদ্ম। এদিন ফলাফল মোটামুটি ঘোষিত হয়ে যাবার পর এই নিয়ে মুখ খোলেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেন, সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে তিনি যুক্ত থাকেন না। শুভেন্দুর কথায়, আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। তবে উপলব্ধির মধ্যে দিয়ে একটা কথাই বলতে পারি, নির্বাচনমুখী সংগঠনের দরকার আছে। আমরা সবাই 2026 সালের অপেক্ষায়। এই 6টি কেন্দ্র নিয়ে আমরা কেউই ভাবিনি। এদিকে সুকান্ত আবার বলেন, উপনির্বাচনে এরকমই হয়। উদাহরণ হিসেবে তিনি কালিয়াগঞ্জ উপনির্বাচনের কথাও তুলে ধরেন। বিজেপি রাজ্য সভাপতির কথায়, কালিয়াগঞ্জের উপনির্বাচন 2019 সালের লোকসভা ভোটের পর আমরা উপনির্বাচনে পরাজিত হয়েছিলাম। 21 সালে আমরা কালিয়াগঞ্জে বিপুল ভোটে জিতেছি, প্রার্থী নিয়ে ক্ষোভ থাকা সত্ত্বেও জিতেছি। 24 আমরা লোকসভায় জিতলাম, আবার 26 বিধানসভাতেও জিতব। উল্লেখ্য, গত 13 নভেম্বর নৈহাটি, মাদারিহাট, তালডাংরা সহ পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রেই হয়েছে উপনির্বাচন। শনিবার সেই ভোটের ফল ঘোষণা হচ্ছে। দেখা গিয়েছে প্রত্যেকটি আসনেই বাজিমাত করেছে তৃণমূল, 6 করেছে রাজ্যের শাসক দল। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছিল। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল গোটা দেশ জুড়ে। কিছুটা হলে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল থেকে। এই যে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছিলেন রাস্তায়, তার প্রভাব কি পড়ল ভোট বাক্সে? এমনকি সেই আন্দোলনের পেছনে বামেদের প্রত্যক্ষ মদত ছিল বলেও অনেকের দাবি। আর ভোটের ফলাফল বের হতেই দেখা গেল একাধিক কেন্দ্রে জমানত বাজেয়াপ্ত হয়েছে সিপিএম এর। কার্যত শূন্য পেয়েছে সিপিএম। আর সেই শূন্য সিপিএম কে নিয়ে গান বেঁধেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, বাংলায় তৃণমূল 6টা আসনের মধ্যে 6টাতেই জিতে গেল। এটা একটা বাংলার মানুষের জয়, মামাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। বিজেপি হেরেছে, আমি বলছি সিপিএম এর কথা, আরজি করের কথা, নিন্দনীয় ঘটনা। সিপিএম গ্রেফতার ইত্যাদি তৃণমূল করেছে ইচ্ছাকৃতভাবে। একের পর এক উৎসাহ মানুষকে বিভ্রান্ত করে। কি হলো? সিপিএম বরং গান গাক। আর অরিজিতেরটা আর কবে সিপিএম 0 থেকে 1 হবে? এত কিছু করার পর সেটাইতে 1.5%, মাদারিহাটে 2.3%, মেদিনীপুরে 5.5, নৈহাটিতে 6, তালডাংরায় 11.6 আর হারোয়াতে 13%। ওরা কর্মখালির বিজ্ঞাপন দিচ্ছে না, ওদের প্রথম পদটা হওয়া দরকার রাজ্য সম্পাদকের পোস্ট। মোহাম্মদ সলিম দলটাকে তো সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিলেন। এরপর ফের গান গেয়েছেন কুণাল। তবে শুধু তৃণমূল নেতারা নন, বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা লিখেছেন, কলকাতার অফিস থেকে বিজেপি গোটা বাংলার জন্য সদস্য সংগ্রহ অভিযানের ডাক দিয়েছে। এদিকে বিজেপি অন্দরে এত বিভাজন নিয়ে দলের নেতারা একেবারেই চোখ বন্ধ করে রয়েছেন। দল বিধায়কের কোণঠাসা করে দিচ্ছে আর এমপিদের অপ্রয়োজনীয় গুরুত্ব আর দায়িত্ব দিচ্ছে। টাকার জোরে ভোটে জেতার স্বপ্ন দেখছে। এত রাজনৈতিক ইস্যু থাকা সত্ত্বেও, ইস্যুর কমতি না থাকা সত্ত্বেও ওরা ধর্মের ভিত্তিতেই জেতার বিষয়টি নিয়ে ঘুরপাক খাচ্ছে।
রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে চরম উচ্চবিত তৃণমূল কংগ্রেস। আর্যিকর কাণ্ডের পরবর্তীতে পরিস্থিতি 6 বিধানসভা কেন্দ্রের তৃণমূলের জয়লাভ খুব একটা সহজ ছিল না, কিন্তু মানুষ যেভাবে শাসক দলকে সমর্থন করেছেন তাতে খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ফলাফল সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মামাটি মানুষকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আজ 6 বিধানসভা কেন্দ্রের ফলাফলে দেখা যায় তৃণমূলের দখলেই এর সবকটি আসন যেতে চলেছে। আর সেই ফলাফল সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি লেখেন, মামাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানাই। জয় বাংলা। আমার অন্তরের অন্তঃস্থল থেকে মামাটি মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামী চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। তার সমর্থনে ভিডিও বার্তা দিয়েছিলেন ময়দানের 3 ক্লাবের প্রধান। তা নিয়ে বিতর্ক কম হয়নি। এই প্রথম সরাসরি রাজনৈতিক প্রার্থীর হয়ে প্রচারে আঙুল উঠেছিল ক্লাব কর্তাদের বিরুদ্ধে, কিন্তু সমস্ত বিতর্ক সমালোচনা উড়িয়ে দিয়ে নৈহাটি বিধানসভার উপনির্বাচনের সর্বকালীন সর্বোচ্চ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থীর সমর্থক। বিরোধীদের কুৎসার জবাব দিয়ে নির্বাচনী মার্কশিটে তার প্রাপ্ত ভোটের পাশে লেখা হলো 63%। দক্ষ ক্রীড়া সংগঠক থেকে এবার এলাকার বিধায়ক হলেন সনদ দে। আর বিরোধী সিপিআইএমএল কংগ্রেস প্রার্থী যথাক্রমে 6 ও 3% ভোট পাওয়ায় তাদের জমানত বাজেয়াপ্ত হলো। ভাবী বিধায়ক নিজের জয় উৎসর্গ করলেন পার্থ স্যার তথা ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে, বললেন, নৈহাটির মামাটি মানুষকে এই জয় উৎসর্গ করলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিভাবক পার্থ ভৌমিকের কৃতিত্বেই এই জয়। এলাকার মানুষ ও সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে আলোচনা করে আগামীতে কি পদক্ষেপ হবে তা ঠিক কত হবে। তবে অবশ্যই অগ্রাধিকার তালিকায় থাকবে নৈহাটি হাসপাতাল। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, নৈহাটি বিধানসভার অন্তর্গত পুরসভা এলাকায় দলীয় প্রার্থী প্রায় 30,000 ভোটে লিড পেয়েছেন। আর কাপা চাকলা, পলাশী, বাজিপাড়া, জেঠিয়া এবং শিবদাসপুর এই 4টি পঞ্চায়েত থেকে কম বেশি 5,000 ভোটে জয়ী হয়েছেন সনদ দে। তাকে শুভেচ্ছা জানিয়ে বিজেপি প্রার্থী রূপক মিত্র বলেন, মানুষের রায় মাথা পেতে নিলাম। বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা, ভালো কাজ করুক এটুকুই চাই। ফলাফল এমন কেন হলো সেটা পর্যালোচনা করা হবে। আমরা কেউ শত্রু না, রাজনৈতিক মতাদর্শ আলাদা, এতটুকুই। এই ফলাফল ঘোষণার পর কোনো অশান্তি হলে বিধায়ককে ফোন করে জানাবো। আজ রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে, যেখানে 6টিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে গেরুয়া শিবির। নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি অনেক লাফালাফি করলেও শেষ পর্যন্ত তাদের শূন্য হাতেই ফিরতে হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ফলাফল প্রকাশের পরেই দলীয় প্রার্থীর জয় নিয়ে বড় মন্তব্য করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। প্রসঙ্গত, এদিন এ ব্যাপারে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে প্রথম কর্মী সভায় গিয়েই বলেছিলাম যে আমি দিদিকে কথা দিয়েছি ন্যূনতম 40,000 ভোটে জিতব। নৈহাটির মানুষ অন্যদের সপক্ষে ভোট দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। বিরোধী গোষ্ঠী নেতা বসে চা খাওয়ায় চায়ের দোকানদারকে মারধর অভিযোগ উঠল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। ঘটনা হুগলির খানাকুলের। ঘটনার কথা জানিয়ে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন চা বিক্রেতা খয়রুল ইসলাম। অভিযোগকে অস্বীকার করেছেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান বাদশাহ শাহ। খানাকুলের কলিপুকুরে একটি চায়ের দোকানে রয়েছে খয়রুল। কয়েকদিন ধরে সেই দোকানে বসে চা খাচ্ছেন তৃণমূলের খানাকুল 1 নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শেখ রাজেশ এবং তার অনুগামীরা। স্থানীয় পঞ্চায়েত প্রধান বাদশাহ শাহের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত রাজেশ অভিযোগ সেজন্য প্রধানের কোপে পড়েছেন চা বিক্রেতা খয়রুল। আক্রান্ত চা বিক্রেতার দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় তার দোকানে প্রচন্ড ভিড় ছিল। তার মধ্যেই তাকে জরুরি ভিত্তিতে তৃণমূল কার্যালয়ে ডেকে পাঠান পঞ্চায়েত প্রধান বাদশাহ শাহ। কেন শেখ রাজেশ এবং তার অনুগামীদের তিনি তার দোকানে বসতে দিচ্ছেন সেই প্রশ্ন তুলে খয়রুলকে ব্যাপক মারধর করেন বাদশাহর অনুগামীরা। ঘটনায় শনিবার খানাকুল থানায় গিয়ে পঞ্চায়েত প্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চা বিক্রেতা। ঘটনার কথা অস্বীকার করে পঞ্চায়েত প্রধান বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, ফলে কি ঘটেছে জানি না। চা বিক্রেতা তো রাজনীতি করেন না, ফলে তাকে মারধর করা হয়ে থাকলে ঠিক কাজ হয়নি। রণকৌশল সাজানো মাঠে নেমে ভোটের লড়াই যে এক নয়, বিহার উপনির্বাচন তা হারে হারে টের পেলেন প্রশান্ত কিশোর। জন সুরজ দল গঠন করে এবারই প্রথম নির্বাচনী লড়াইতে নেমেছিল পিকের দল। ফলাফলের ট্রেন্ড বলছে 4 আসনে 4টিতেই ব্যাপক ব্যবধানে লজ্জার হারে হারতে চলেছেন পিকের প্রার্থীরা। যার হাত ধরে একের পর এক রাজনৈতিক দল সাফল্যের শিকার উঠেছে, তার এমন ব্যর্থতা অবাক করল রাজনৈতিক মহলকে। গত 2 অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে নেমেছিলেন পিকের দল জন সুরজ। সেদিনই প্রশান্ত কিশোর ঘোষণা করে দিয়েছিলেন 2025 সালের বিধানসভা নির্বাচনে বিহারের 243টি আসনই লড়বে তার দল। তবে ফাইনাল পরীক্ষার আগে জন সুরজের কাছে অ্যাসিড টেস্ট ছিল 4 কেন্দ্রের উপনির্বাচন। সেখানে ডাহা ফেল করল পিকের দল। এমনকি প্রতিদ্বন্দ্বীর ধারের কাছেও ঘেঁষতে পারেনি জন সুরজ। বিহারের ইমানগঞ্জ, বেলাগঞ্জ, রামগড় এবং তারারি আসনে ছিল বিধানসভা উপনির্বাচন, যেখানে জন সুরজের তরফে প্রার্থী হন জিতেন্দ্র পাসওয়ান, মোহাম্মদ আমজাদ, সুশীল কুমার সিং এবং কিরণ সিং। উল্লেখ্য, প্রায় গত 10 বছর ধরে জাতীয় রাজনীতির ময়দানে ভোট কুশলী হিসেবে কাজ করে চলেছেন প্রশান্ত কিশোর। সেখানে তাঁর সাফল্যের
সাফল্যের গ্রাফ একেবারে চমকে দেওয়ার মতো। অনুমান করা হচ্ছিল এবার সরাসরি তিনি রাজনীতির মাঠে নামলে বিপাকে পড়বেন বাঘা বাঘা রাজনীতিবিদরা। তবে সেসব সম্ভাবনায় দাঁড়িয়ে পড়ল ভোটের ফলে। এই ব্যর্থতা অবশ্য সাফল্য হিসেবে দেখছেন যমসুরাজ। দলের তরফে জানা যাচ্ছে 2রা অক্টোবর দল প্রতিষ্ঠার পর মাত্র 1 মাসে যেটুকু ভোট মিলেছে সেটাই আশাতীত। যদিও এই ঘটনায় রাজনৈতিক মহলের দাবি ঠান্ডা ঘরে বসে কৌশল চেক করা এবং মাঠে নেমে লড়াই করার মধ্যে অনেক ফারাক। সেটাই হাড়ে হাড়ে টের পেলেন প্রশান্ত কিশোর। গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজিকর হাসপাতাল। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে এসেছে হাসপাতালের ভেতর হওয়া নানান দুর্নীতির অভিযোগ। এবার যেমন মর্গের দুটি ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে কথা জানা যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ভিডিও দেখা গিয়েছে মেঝেতে শোয়ানো রয়েছে এক তরুণীর মৃতদেহ। গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে তার। গলার সেই ফাঁস এবং মৃতদেহের বাইরে নানান চিহ্ন পরীক্ষা করছেন দুজন যুবক। একজন সামনে দাঁড়িয়ে লিখে নিচ্ছেন। আরেকটি দৃশ্যে আবার দেখা যাচ্ছে আরজিকরের মর্গের অফিসের টেবিলের সামনে অ্যাপ্রন পরিহিত একজন দাঁড়িয়ে, সামনে চিরকুট হাতে দাঁড়িয়ে রয়েছেন একজন যুবক। যে মৃতদেহের ময়নাতদন্ত করছে তার ওজন, মাথায় কি ধরনের আঘাত, তা সেসব শুনে একজন ব্যক্তি লিখে নিচ্ছেন। এরপর সেখান থেকে বেরিয়ে গেলেন। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যে 2 যুবক তরুণীর দেহ পরীক্ষা করছিলেন তারা পেশায় ডোম, চিরকুটে তথ্য লিখে নেওয়া ব্যক্তি হেড ডোম। অন্যদিকে ভিডিওর সাদা অ্যাপ্রন পরিহিত যে ব্যক্তিকে দেখা গিয়েছে তিনি ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তার। একজন ডোম কি মৃতদেহের ভেতরের এবং বাইরের আঘাত পরীক্ষা করতে পারেন? জবাবে আরজিকরের ওই অধ্যাপক চিকিৎসক বলেন, না, শিক্ষকরা কিংবা পিজিটিরা ময়নাতদন্ত করে, ডোমেরা শুধু সহযোগিতা করেন। পরে আমরা দেখিনি। পরবর্তীতে ভিডিওর কথা উঠতেই তিনি আর কোনো জবাব দিতে চাননি বলে খবর। গত অক্টোবর মাসে দশেরার দিন খুন হয়েছিলেন এনসিপি নেতা বাবা সিদ্দিকী। 2 মাস হওয়ার আগেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে হেরে ভূত হলেন তার ছেলে জিশান সিদ্দিকী। অথচ বাবার মৃত্যুর পরে নিজে বহু পুরানো দল থেকে বেরিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু বাবা সিদ্দিকীর শোচনীয় মৃত্যুতে যে শোরগোলটা পড়েছিল তার প্রভাব দেখা গেল না নির্বাচনে। উল্লেখ্য 2019 সালে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের থেকে এই কেন্দ্র চিনিয়ে নিয়েছিল জিশান সিদ্দিকী। কিন্তু বাবার মৃত্যুর পরে ভোটের আগে কংগ্রেস ছেড়ে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। উল্লেখ্য এবার মহারাষ্ট্রের শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকুরের দলের সঙ্গে কংগ্রেস জোট করায় বান্দ্রা পূর্ব কেন্দ্র থেকে আর টিকিট পাবেন না তা নিশ্চিত হয়ে গিয়েছিলেন জিশান। এরপরে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দেন তিনি, কিন্তু বান্দ্রা পূর্ব থেকে ভোটে দাঁড়িয়েও যেতে পারলেন না জিশান। বাবা সিদ্দিকীর মৃত্যুর সহানুভূতি নির্বাচনেও তার সপক্ষে আসবে বলে মনে করেছিলেন রাজনৈতিক মহলের অনেকেই। উল্লেখ্য মাত্র 18 বছর বয়স থেকে কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিল জিশান। মুম্বাই থেকে কংগ্রেসের পদেও ছিলেন তিনি দীর্ঘদিন। কংগ্রেস ছাড়ার পরে নিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন তিনি। প্রসঙ্গত দশেরার দিন রাতে পূর্ব বান্দ্রার নিজের দফতরের সামনে বাজি ফাটাচ্ছিলেন বাবা সিদ্দিকীর। সঙ্গে ছিলেন তার ছেলে বিধায়ক জিশান সিদ্দিকী। হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হয় 3 জন দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চলতে থাকে। তারা জানা যাচ্ছে মোট 3 রাউন্ড গুলি চলে। 6টি গুলিতে শরীর ঝাঁঝরা করে দেয় বাবা সিদ্দিকীর। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও লাভ হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় এনসিপি নেতার। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলাকারী দলটির পরিচালনার দায়িত্বে ছিলেন বিহার থেকে ধৃত ফুলবাবু। আদালতে এমনই জানালো পুলিশ। কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্তকে খুনের চেষ্টার অভিযোগে শুক্রবার বিহারের সমস্তিপুর থেকে ফুলবাবু নামে বছর 45-এর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি কসবা কাণ্ডের ধৃতদের জেরা করে উঠে এসেছিল তার নাম। তার খোঁজে বিহারে পাড়ি দেয় কলকাতা পুলিশের একটি দল। শেষমেশ শুক্রবার সমস্তিপুরে আধারপুর চাকনিজাম গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় শুক্রবার বিহার থেকে ধরা পড়েছেন ফুলবাবু। শনিবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হয়। আগামী 3রা ডিসেম্বর পর্যন্ত ফুলবাবু পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পর থেকেই কসবা কাণ্ডে বিহার যোগের দাবি করে আসছেন তদন্তকারীরা। প্রথমে পুলিশ জানিয়েছিলেন গুলজারি সুশান্তকে খুনের পরিকল্পনা করেন, কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত করতে বিহার তার এক পরিচিতর সঙ্গে যোগদান করেন। শুটার ভাড়া করা থেকে শুরু করে অস্ত্র জোগাড় সবটাই ওই ব্যক্তির সাহায্যে। সুশান্তকে খুন করতে বিহার থেকে আনা হয় অস্ত্র। তবে তদন্তকারীদের দাবি গুলজার, যুবরাজ আহমেদ, ফুলবাবু ছাড়াও সুশান্তকে খুনের পরিকল্পনা ঘটনায় আরো অনেকেই জড়িত। তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।